তো আমাদের আজকে ক্লাস 12 সেমিস্টার 4 এর ফার্স্ট ক্লাস বিজনেস স্টাডিজে। তো তার আগে আমরা একটু সিলেবাসটা দেখে নেবো আর আমাদের যে মার্কসের যে প্যাটার্নটা হবে সেটা দেখে নেবো। তো আগের সেমে আমরা যেখান থেকে ছেড়েছিলাম অর্গানাইজিং ইত্যাদি, তারপর থেকেই মানে আমাদের ব্যবসার মধ্যে তারপর থেকে যে জিনিসগুলো ম্যানেজমেন্টের ছিল পটস পর্বের, ওইগুলোই আমাদের শিখতে হবে। যেরকম ইউনিট 8-এ আছে স্টাফিং, তারপর আছে ডাইরেক্টিং, কন্ট্রোলিং, আর এখানে আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল মার্কেট এবং মার্কেটিং ম্যানেজমেন্ট পার্ট 2। আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট আগে পড়েছিলাম একটা, এরপরেরটা পার্ট 2। এটা হলো টোটাল আমাদের সিলেবাস আছে এবং আমাদের মার্কসের প্যাটার্নটা আছে, দেখতে পাচ্ছ। যেই স্টাফিং থেকে 2 নম্বরের প্রশ্ন একটা, 5 নম্বরের প্রশ্ন, মানে আমাদের 2, 3, 5 এইভাবে থাকবে। এবং আমাদের যে এই প্রত্যেক কটা যে আছে প্রশ্ন, তার মধ্যে থেকে দুটো করে থাকবে। এখানে বলা নেই, কিন্তু দুটো করে নতুন প্যাটার্ন অনুযায়ী দুটো করে কোশ্চেন থাকবে, সেখান থেকে করতে হবে। ডাইরেক্টিং থেকেও সেম ভাবে এরকম থাকবে, আর কন্ট্রোলিং থেকে 2, 3 এরকম থাকবে। দেখতে পাচ্ছ তো মিলিয়ে আছে, কোনো 2, 5, কখনো 2, 3 এইভাবে মিলিয়ে, বা 3, 5 এরকম ভাবে এই প্যাটার্নটাতে চলবে। 40 নম্বরের টোটাল পরীক্ষা হবে। ওকে, তো আমরা আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করব, স্টাফিং। দেখা যাক কতটা কি হয়, চেষ্টা করবো যে আজকেই কমপ্লিট করে নাও, কারণ আমরা বলেছিলাম যে আমরা এক একটা ক্লাসে বিএসটিডির এক একটা করে চ্যাপ্টার করার চেষ্টা করবো। দেখা যাক, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের কথাটা কি আছে, যে স্টাফিং বা কর্মী পদ পূরণ। তো কর্মী পদ পূরণ তো বিভিন্ন সংজ্ঞা ইত্যাদি আছে, তার একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো আমাদের পড়াশোনার বিষয়ে একটা উদাহরণ দিই। ধরো কেউ ধরো একটা স্কুল চালাচ্ছে, ধরো তোমাদের মধ্যে কেউ একটা স্কুল চালাচ্ছে, ঠিক আছে, তার একটা নিজস্ব স্কুল আছে, থাকতেই পারে, মানে কেউ স্কুলও তো করে, প্রাইভেট স্কুল চালাচ্ছে। এবার একটা স্কুল চালাতে গেলে তো কেউ একা তো কেউ একটা কাজ করতে পারবে না, তার জন্য হলো টিচার্স লাগবে, মানে ফ্যাকাল্টিস লাগবে, বিভিন্ন অ্যাকাউন্টেন্ট লাগবে, ক্লারিক্যাল কাজ করার লোক লাগবে, সিকিউরিটি লাগবে, আরো বিভিন্ন টেকনিক্যাল ডিপার্টমেন্ট লাগবে, এবং সবার দরকার হবে, ঠিক আছে। তো স্টাফিং হলো সেই ব্যাপারটা যেখানে স্পেসিফিক কাজের জন্য, নির্দিষ্ট কাজের জন্য কাজ তাদেরকে বেছে নেওয়া হয়, কাজ শেখানো হয়, ভালো যদি কাজ হয় তাদের প্রমোশন বা পদোন্নতি দেওয়া হয়। কেউ যদি অবসর নেওয়ার সময় আসে তাকে অবসর দেওয়া হয়, তারপরেরও যদি কিছু অবসর দেওয়ার পর কোনো প্রসেস থাকে, হয় না, পেনশন ইত্যাদি, তো সেইগুলো দেখা হয়। এই যে পুরো যে প্রসেসটা হচ্ছে একজনের কে খোঁজার থেকে এবং অবসর অবধি, সেটাকেই আমাদের কি বলা হচ্ছে, স্টাফিং বলা হচ্ছে, ঠিক আছে। তো সহজভাবে যদি আমরা বলে থাকি যে মানে উপযুক্ত লোককে আমাদের কি নিয়োগ করতে হবে, নির্বাচন করতে হবে, প্রশিক্ষণ এবং উন্নতি করাতে হবে, এটাকে আমাদের কি বলা হয়ে থাকে, স্টাফিং বলা হয়ে থাকে। মানে রাইট পিপল কে রাইট জব দিতে হবে রাইট টাইমে। ওকে, তো এটাই বলছে যে সংগঠনের কাঠামো গড়ে তোলার পর ব্যবস্থাপনা পরবর্তী ধাপ হলো কর্মী পদ পূরণ। শুধু কর্মী নিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে প্রবেশন, রিক্রুটমেন্ট, নির্বাচন, সংস্থাপন, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি, অবসর গ্রহণ প্রভৃতি ধাপ, ঠিক আছে। জেল ম্যাসি বলেছে স্টাফিং ইজ দ্য প্রসেস বাই হুইচ ম্যানেজার সিলেক্ট, ট্রেন, প্রমোট and retire subordinates. Smoot O'Donnell বলেছে স্টাফিং ইজ দ্য এক্সিকিউটিভ ফাংশন দ্যাট encompasses that recruiting, selecting and training, promotion and retirement of subordinates. তারপরে শর্টে বলতে হলে কর্মী পদ পূরণ হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ, নির্বাচন, সংস্থাপন, প্রশিক্ষণ, মূল্যায়ন, পদোন্নতি ও অবসর গ্রহণ সংক্রান্ত কার্যাবলী সম্পন্ন করা হয়। এটাকেই আমাদের কি বলা হয়ে থাকে, স্টাফিং বলা হয়ে থাকে। তো যে উদাহরণটা আমি বললাম, সেটাকেই এখানে একটু মানে ফ্যান্সি ভাবে বলা আছে সংজ্ঞার আকারে। ওকে, এবার এর গুরুত্ব কি, স্টাফিং এর গুরুত্ব কি। সবার প্রথমে অন্যান্য ব্যবস্থাপনাগত কাজের চাবিকাঠি। এটার মানে কি, যেমন আমি উদাহরণভাবে বলতে পারি, যেমন পড়ানো, অফিস চালানো, এইসব কাজ তখনই সম্ভব হবে, তাই না,
যখন সঠিক মানুষ সঠিক জায়গায় থাকবে। তো আমরা স্কুলটাকে ম্যানেজ করছি, তো এই কাজগুলো তখনই সম্ভব হবে যখন সঠিক মানুষ আমাদের সঠিক জায়গাতে থাকবে। অবস্তুগত সম্পত্তি উৎপাদনশীল করা মানে যে যেগুলো আমাদের মেশিনারি ইত্যাদি আছে, যেরকম কম্পিউটার, মেশিন ইত্যাদি যা যা আছে, যন্ত্রপাতি, কাঁচামাল, এগুলো তার নিজেরা কাজ করবে না, অটোমেটিক জিনিস, সেটা অন্য। তবুও তার জন্য একটা হলো হিউম্যান একটা কি লাগবে, একটা মাথা লাগবে, বা তাকে কন্ট্রোল করার জন্য, চালনা করার জন্য, সঠিক জায়গায় রাখার জন্য একটা হিউম্যান ব্রেনের দরকার পড়বে। তো সেইটাকেই বোঝানো হচ্ছে। এবং প্রযুক্তিবিদ্যার কার্যকর ব্যবহার, আধুনিক প্রযুক্তি, আজকালকার নতুন বিভিন্ন মেশিন আসা এবং ওগুলো চালাতে প্রশিক্ষিত লোক না থাকলেও চলবে না। দেখতে পাচ্ছ এখন কত বিভিন্ন টেকনিক্যাল লাইনের মধ্যে কত কত নতুন নতুন ইনভেনশন হচ্ছে, কত কত নতুন নতুন টেকনোলজি হচ্ছে। আগে এক ধরনের ভাবে বিভিন্ন ওয়েবসাইট ইত্যাদি বানানো হতো, এখন এআই ইত্যাদি এসে গেছে, তারপরে আলাদা আলাদা ধরনের অনেক কিছু টেকনোলজি এসে গেছে। আর এখন লোকেরা কোনো স্পেশালাইজ জবের জন্য এখন এখন কোনো জব প্রোফাইল আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যেটা নিয়মই। আজ থেকে 5 বছর আগে এক ধরনের ছিল, তার 10 বছর আগে এক ধরনের, এখন এক ধরনের। এবং জব স্যাটিসফ্যাকশন প্রোভাইড করা, কর্মসন্তুষ্টি প্রদান, ঠিক আছে। তার যদি যারা হলো যেই কর্মীরা যোগ্য আছে এবং আগ্রহী আছে, এবং মোট কথা বলতে গেলে যদি কাউকে তার পছন্দ এবং যোগ্যতার কাজে দেওয়া হয়ে থাকে, সে আরো খুশি এবং ভালোভাবে কাজ করতে পারে, তাই তো। কেউ ধরো একটা জবের জন্য অ্যাপ্লাই করছে, এটা তো এইভাবেই হয়ে থাকে, অ্যাপ্লাই করছে, এবার তাকে হলো অ্যাপ্লাই ইত্যাদি করলো, তারপরে মানে সে একটা ইঞ্জিনিয়ার, তাকে সুপারভিশনের কাজে দিয়ে দেওয়া হবে, তাহলে সেরকম করলে হবে না। তো এইগুলো আমাদের কি এই স্টাফিং এর গুরুত্বর মধ্যে পড়ে। এবং মানব সম্পদের কাম্য ব্যবহার, ঠিক আছে। একদম সঠিকভাবে ব্যবহার করা, যদি ভুল লোককে যদি আমরা কাজ দিই, তাহলে কি হবে, যেটা আমি তোমাদের বললাম আগে, তাহলে তার সঠিক ব্যবহার হবে না এবং আমাদের কি কাজটা নষ্ট হবে। এই সঠিক লোক নিয়োগ করা খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। এবং মানবিক মূলধনের উন্নয়ন, হিউম্যান ক্যাপিটাল ইকোনমিক্স এর মধ্যেও থাকে। তার মানে কি, যে আমাদের যখন কোনো প্রোডাকশন ফ্যাক্টর থাকে, তার মানে হিউম্যান ক্যাপিটালও একটা বিষয় থাকে, তাই না। তো সেখানে কি হয়, সেখানে হলো আমাদের তাদেরকে হলো উন্নতি ঘটাতে হবে, তাদেরকে হলো আপস্কিলিং করতে হবে। তারা হলো জবের মধ্যে থেকেও কিছু শিখতে পারে, তাদের যদি দরকার পড়ে সেরকম আলাদা করে ট্রেনিং এ পাঠানো হয়, দেখবে আইটি ইত্যাদিতে, বা হলো অনেক সময় ম্যানেজেরিয়াল কাজের জন্য বিভিন্ন ট্রেনিং ইত্যাদিতে পাঠানো হয়, বিভিন্ন সফটওয়্যার শেখার জন্য অ্যাকাউন্টিং ইত্যাদি এতেও থাকে। তো এইগুলো আমাদের থাকে। এবং অতি এবং অবনিয়োগ দূর করা, অনেক বেশি যদি আমরা লোক রাখি, তাহলে আমাদের খরচ বেড়ে যাবে, ঠিক আছে। আবার যদি কম লোক রাখি, তাহলে আমাদের কি কাজও স্লো হবে অথবা আটকে যেতে পারে। তো স্টাফিং কি করে, এই ভারসাম্যটাকেই কি আমাদের বজায় রাখে। ওকে। তো এইগুলো মোট কথা স্টাফিং এর আমাদের উদাহরণ, এবং স্টাফিং আমাদের এইভাবে চলে। তারপর আমাদের কি বলছে, মানব সম্পদ ব্যবস্থাপনার অংশ হিসাবে কর্মী পদ পূরণ। তো এখানে দেখো, যে মানুষ না যদি থাকে, বলছে উইদাউট হিউম্যান ফ্যাক্টর অল আদার ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর মিনিংলেস, পিটার এফ ড্রাকার বলেছে, ঠিক আছে। তো আমাদের প্রতিষ্ঠানে বলছে দুই ধরনের উপাদান থাকে, একটা হিউম্যান ফ্যাক্টর, একটা নন হিউম্যান ফ্যাক্টর। হিউম্যান ফ্যাক্টর মানে কি, যে মানুষ, কর্মী, ব্যবস্থাপক, বস আমরা বলতে পারি। আর হলো নন হিউম্যান ফ্যাক্টর, মেশিনারি, র মেটেরিয়াল, এইগুলো। যদি মানুষ এইগুলোকে ব্যবহার যদি সঠিকভাবে না করে, তাহলে কখনোই এই নন হিউম্যান ফ্যাক্টর গুলো কাজ করবে না। এবং নন হিউম্যান ফ্যাক্টর গুলো কাজ করতে গেলে হিউম্যান ফ্যাক্টর সঠিকভাবে সঠিক কাজের মধ্যে নিয়োগ থাকতে হবে, ঠিক আছে। তো স্টাফিং এর মধ্যে তো এইগুলো পড়ছেই, যে কর্মী নিয়োগ, নির্বাচন, প্রশিক্ষণ, মূল্যায়ন, পদোন্নতি, এই যেগুলো, এই পার্টগুলো দেখতে হবে। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হলো একটা বড় ধারণা, এর একটা অংশ হলো কর্মী পদ পূরণ, ঠিক আছে। ধর একটা বড় ছাতার মতো ভাবতে পারো, তার সেটা হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তার সাবসেট মানে তার মধ্যে, ঠিক আছে। ছাতার নিচের অংশটাকে বলতে পারো স্টাফিং। ওকে। এবার স্টাফিং এর প্রসেসটা আমাদের দেখতে হবে, ধাপ বা স্টেজ, ঠিক আছে। এস্টিমেটিং ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট,
আগে বোঝা হবে যে কতজন দরকার, কোন কাজের জন্য দরকার। যেমন আমাদের এই স্কুলের উদাহরণে 5 জন শিক্ষক ধরো দরকার, 2টো ক্লার্ক দরকার, মানে অফিসিয়াল কাজের জন্য। তো এইটা আমাদের দেখতে হবে। এবং আমাদের এখানে কি কি আছে, দুটো কথা আছে। একটা আছে হলো ওয়ার্কলোড অ্যানালিসিস, আর একটা আছে হলো ওয়ার্কফোর্স অ্যানালিসিস। ওয়ার্কলোড বা কর্মভার, ওয়ার্কফোর্স বা কর্মশক্তি। ওয়ার্কলোড মানে আমাদের কাজ কত আছে, আর কর্মশক্তি মানে বুঝতেই পারছো এখন কতজন আছে কাজ করার জন্য। এবং এটাকে কি তুলনা করে দেখা হয় যে ঘাটতি আছে কিনা। ঠিক আছে, কাজ সম্পন্ন করতে কতজন প্রয়োজন তার নির্ধারণ, এবং আমাদের বর্তমানে কতজন কর্মী আছে তা জানা, এবং দুই বিশ্লেষণের মধ্যে তুলনা করা। এইগুলো প্রথমেরটা আছে মনুষ্য শক্তির প্রয়োজনীয়তা আমাদের পূর্বানুমান করা। এগুলো ধাপ হচ্ছে স্টাফিং। মানে স্টাফিং কি খালি হলো নিয়োগ করা না, সব দেখা, তাদের রিক্রুটমেন্ট করানো, ঠিক আছে, তাদের প্রশিক্ষণ করানো, এই সমস্ত কিছু এর মধ্যে পড়ে। ওকে, তারপর আছে কি প্রবেশন বা রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টের মধ্যে কি পড়ছে, প্রথম কথা দেখো যে আমাদের যখন কোনো জব ইত্যাদি হয়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সবার প্রথমে কি একটা বিজ্ঞাপন মতো যায়। ঠিক আছে, মানে এটাকে শুধু বিজ্ঞাপন আহ যে বলবো সেরকমও না, আর অনেক প্রসেস আছে। ধরো এখানে এতটা শূন্য পদ আছে, এখন নতুন লোক আমাদের লাগবে। ঠিক আছে, তো সেটা হলো বিভিন্ন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, লিঙ্কডইনে দেওয়া হয়, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং এ দেওয়া হয়, তাদের কোম্পানির মধ্যে যদি তাদের কানেকশন আছে, মানে প্রচার করা হয় সম্পূর্ণভাবে। ঠিক আছে, প্রচার করা হয় সম্পূর্ণভাবে। ওকে, তো এইটা আমাদের মধ্যে পড়ে। এবং এই যে কাজটা যেটা হয়ে থাকে, ঠিক আছে, এই কাজটা যে হয়ে থাকে সেটাকে আমাদের কি বলে, রিক্রুটমেন্ট বলে। সেটা কিভাবে হতে পারে, অভ্যন্তরীণ উৎস থেকে হতে পারে, এবং আমাদের কি হতে হতে পারে, বাইরে থেকে হতে পারে। যেটা আমি বললাম যে আগের কর্মীর পদোন্নতি ঘটিয়ে বা বদলি ঘটিয়ে অন্য একটা ডিপার্টমেন্ট থেকে অন্যভাবে, বা বাইরে বিজ্ঞাপন ইত্যাদি থেকে আমাদের বলা, মানে করা হয়ে থাকে। ওকে, তো এই জিনিসটা আমাদের পড়ে। তারপরে আমাদের কি আছে, নির্বাচন। ঠিক আছে, তারপরটা আমাদের কি আছে, নির্বাচন। নির্বাচন কি, যারা আবেদন করেছে তাদের মধ্যে সেরা জনকে বেছে নেওয়া। ঠিক আছে, বিভিন্ন তাদের মধ্যে ধাপ থাকে নির্বাচনের, যে আবেদন পত্রকে দেখা, লিখিত পরীক্ষা নেওয়া, তাই না, তাহলে ইন্টারভিউ হওয়া, তারপর স্বাস্থ্য পরীক্ষা হওয়া, চিকিৎসা পরীক্ষা যেটাকে বলছে, এবং শেষমেশ যে আমাদের যে নিয়োগপত্র সেটাকে দেওয়া। এটা তোমরা জানো যে জবের ক্ষেত্রে হয়ে থাকে, তাই না, জবের ক্ষেত্রে হয়ে থাকে। তো এইটাকে আমাদের কি বলা হয়ে থাকছে, নির্বাচন বলা হয়ে থাকছে। তারপর আছে কি প্লেসমেন্ট। এই কথাটা দেখবে এগুলো না আমরা কমন ভাবে ব্যবহার করি, কিন্তু প্লেসমেন্টটা মানে কি, যে লোক নির্বাচিত হলো তার যোগ্যতার হিসাবে তাকে কাজ দেওয়া। এই যে এইগুলো আমরা প্লেসমেন্ট বলতে বুঝি। মানে কেউ ধরো কোথাও কথা কেউ অ্যাকাউন্টেন্ট বা কোনো কোনো একটা স্পেসিফিক ডোমেনে কাজ করছে, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করছে। ঠিক আছে, ঠিক আছে, এবং তাকে সেই কাজের জন্য দেওয়া। এবার দেখবে কলেজ ইত্যাদির মধ্যে বলা হয়ে থাকে যে আহ, যে প্লেসমেন্ট হচ্ছে, তো প্লেসমেন্ট হওয়া মানে আমরা জবটাকে বুঝি, কিন্তু আলটিমেটলি প্লেসমেন্টটাকে মেনলি মানে একদম সঠিকভাবে বোঝানো হলে কি বলা হবে আমাদের, যে সে সঠিক একটা কাজে যখন তার নির্বাচন হয়ে গেল, তারপর সে যেই কাজটার মধ্যে আসলো, তো সেটাকে আমাদের কি বলা হচ্ছে, প্লেসমেন্ট বলা হচ্ছে। তারপর কি আছে, ওরিয়েন্টেশন। ঠিক আছে, মানসিক অভিযোজন। এটার মানে কি, নতুন কর্মীকে যে, মানে যে নতুন জয়েন করলো, যেইখানে জয়েন করলো সেখানকার কালচারটা কি আছে, মানে কেমন কি তার নিয়ম কানুন, সেইগুলো বুঝিয়ে দেওয়া। ওকে, দেখবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বলে হয় না, এবং কলেজে গেলে দেখবে এরকম করে বলে, বা অনেক সময় নতুন স্কুলে 11 ইত্যাদিতে উঠলে দেখবে এরকম হয়, ওরিয়েন্টেশন প্রোগ্রাম বলে হয়। সেটা মানে কি, প্রথম দিনে স্কুলে যেরকম আমরা গেলে নতুন টিচার ইত্যাদি দেখবে ছোট বাচ্চাদেরও হয়ে থাকে, তো সেইটাকে বোঝানো হয়ে থাকে যে সেখানকার কেমন কি নিয়ম,
আচার আচরণ আছে, সেখানকার হলো কি তাদের ওয়ার্ক কালচার কি, এইগুলো সমস্ত কিছু আরেকবার মানে একদম ফাইনালি তাকে বলে দেওয়া। তারপরে কি আছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের মধ্যে কি করে যে তার যে স্কিল সেট আছে সেটাকে আরো ইনক্রিজ করা, তার যে স্কিল সেট আছে সেটাকে আরো আমাদের কি ইনক্রিজ করা, ঠিক আছে, সেটাকে আমাদের কি বলা হয়ে থাকছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট বলা হচ্ছে। ওকে, নতুন ট্রাপ জয়েন করছে তাদেরকে কাজ শেখানো, তারা তো একটা নির্দিষ্ট স্কিল নিয়ে কাজে আছে সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, কাস্টমার যারা পূর্ণ আছে তাদেরকেও স্কিল সেটকে ইনক্রিজ করা, ঠিক আছে, বিভিন্ন কম্পিউটার ট্রেনিং দেওয়া ইত্যাদি হতে পারে, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে, কোনো একটা সফটওয়্যার ইউজ করা শেখাচ্ছে, বা কোনো অন্য কোনো মেশিন ইত্যাদি নিয়ে কাজ শেখানো, অন্য কিছু একটা যন্ত্র চালানো শেখাচ্ছে। এবং প্রমোশন এবং ট্রান্সফার, ভালো কাজ করলে আমাদের পদোন্নতি ঘটতে পারে, অথবা অথবা ট্রান্সফার হতে পারে। কি ট্রান্সফার যে খারাপ কাজের জন্য হয় বা এরকম ব্যাপার না, যে ভালো কাজ করে অন্য জায়গায় অন্য কোনো ব্রাঞ্চে ইত্যাদিতে সেখানে কি ট্রান্সফার দেওয়া হলো, ঠিক আছে। আর অবসর গ্রহণ, যেটাকে আমাদের রিটায়ারমেন্ট বলা হচ্ছে, একটা নির্দিষ্ট সময় সাধারণত 60 বছরের আমরা দেখে থাকি, ঠিক আছে, তো শেষ হলে সেখানে কিছু সাম্মানিক দিয়ে তাদেরকে, বা সবসময় যে সাম্মানিক পাওয়া যায় বা এরকম কোনো বিষয় নেই, তাদের বিভিন্ন স্কিমস থাকে সেখান থেকে আলাদা করে, সরকারি চাকরির ক্ষেত্রে হয়তো পাওয়া যেত আগে, এখন হয় না, সেখান থেকে আলাদা করে টাকা কাটতে থাকে, বা কিছু তাদের প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি থাকলে এইভাবে আমাদের কি হয়ে থাকে রিটায়ারমেন্ট হয়ে থাকে, এবং শেষে কর্মীকে অবসর প্রদান করানো হয়ে থাকে, ঠিক আছে। তো এইগুলো হলো আমাদের স্টাফিং এর ধাপ, এবং খুবই সোজা আছে, এগুলো আমরা কম বেশি জানি। ওকে, ঠিক আছে। এবার আমাদের কি ওই যে পার্ট গুলো আমরা জানলাম সেইগুলোর একটা একটু একটু ডিটেল এবার করতে হবে, যে প্রফেশন বা রিক্রুটমেন্ট সেটাকে কি বলা বলা হচ্ছে, যে বলছে যে প্রতিষ্ঠানে কাজের জন্য যোগ্য, যেটা আমরা বলে আসলাম, যোগ্য প্রার্থীদের আবেদন করার করতে উৎসাহী করার প্রক্রিয়া, ঠিক আছে। ধরো আমাদের যে স্কুলের উদাহরণটাতেই বলি, একজন ধরো কম্পিউটার টিচার বা একজন ধরো কমার্সের টিচার, ধরো তার অবসর হয়ে গেছে বা তিনি চাকরি ছেড়ে দিয়েছেন বা অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে। তো এবার নতুন একজন আমাদের টিচার দরকার, নতুন একজন টিচার দরকার। ওকে, তাহলে স্কুল কর্তৃপক্ষ আমাদের কি করবে? তো সবার প্রথমে এমন ভাবে তারা কি মানে এমন ভাবে তারা যে হলো যে এটাকে বিজ্ঞাপন দেবে, বা এমন ভাবে তারা আবেদনের জন্য লোককে এমন ভাবে বলবে যাতে যাতে আমাদের কি সকলে কি করতে পারে, ভালো ভালো লোকেরা সেখানের মধ্যে কি আবেদন দিতে পারে, ঠিক আছে, আবেদন দিতে পারে, ঠিক আছে। তারা এমন ভাবে খবর দেবে যাতে যোগ্য লোকেরা, ঠিক আছে, বা বিজ্ঞাপন দেবে, যেটা বললাম আমরা আগে, তো সেটা হলো আবেদন দিতে পারে, মানে একটা প্রসেস যার মাধ্যমে কি আমরা কর্মীকে খুঁজে বার করব এবং তাদের আবেদন করার উৎসাহিত করব, ঠিক আছে। এইটাই বলছে প্রভিশন বলতে প্রতিষ্ঠানের কাজের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন করতে উৎসাহী করার প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হলো আমাদের কি শূন্য পদ পূরণের জন্য সর্বাধিক যোগ্য প্রার্থী সংগ্রহ করা। এটা একটা কি পজিটিভ প্রক্রিয়া, ঠিক আছে, কেন এখান থেকে লোকেরা আসছে, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছি দেখুন, ইট ইজ দ্য প্রসেস অফ অ্যাট্রাক্টিং পোটেনশিয়াল রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস সার্চিং, এইগুলো বিভিন্ন লোকেরা বলেছে। ওকে, মানে ভাবি কর্মীদের অনুসন্ধান এবং শূন্যপদ পূরণের জন্য তাদেরকে আবেদন করতে উৎসাহিত করার প্রক্রিয়া, যেটা আমি বললাম, ঠিক আছে। তারপর প্রবেশন প্রক্রিয়ার ধাপ কি কি আছে, এই যে সোর্সটাকে আইডেন্টিফাই করা, যে আমরা কোথা থেকে ওয়ার্কারদের পাবো, ঠিক আছে, ঠিক আছে, ওয়ার উইল উই গেট দ্য ওয়ার্কার্স। সবার প্রথমে দেখা হবে যে কোথা থেকে আমরা লোকগুলোকে পাবো, বা কোথা থেকে আমরা ওয়ার্কারদের পাবো। যে আমরা বললাম যে অভ্যন্তরীণ উৎস থেকে পেতে পারবো, নাকি বাহ্যিক উৎস থেকে। বাহ্যিক উৎস হলে মানে কি আমাদের ওই যেটা বললাম যে লিঙ্কডইনে দেওয়া, কোনো সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া ইত্যাদি ইত্যাদি। আর অভ্যন্তরীণ উৎস মানে হলো আমাদের যে আমাদের কোম্পানির মধ্যেই হলো বিভিন্ন লোকেরা আছে, তো তাদের মধ্যেই যদি কেউ
একটা নির্দিষ্ট জবের জন্য তার যদি কোনো স্কিল সেট থাকে, বা অনেকে থাকে যে এক কোম্পানির ক্ষেত্রে দেখবে বিভিন্ন স্টার্টআপস এর ক্ষেত্রে একজনকে দিয়ে অনেকগুলো কাজ করানো হয়ে থাকে, তো সেরকমও হতে পারে। ঠিক আছে, কম্পেয়ার করা, বিভিন্ন উৎসের মধ্যে কি তুলনা করা বা কম্পেয়ার করা, যে তাদের হলো যে যেখান থেকে আমরা লোকগুলোকে নিচ্ছি, তো সেখানকার হলো দেখতে হবে ব্যয় কি আছে, আমাদের এইগুলো হলো বোঝানো হচ্ছে যে হলো ধরো আমরা নেটওয়ার্কিং থেকে নিচ্ছি বা হলো আমাদের লিঙ্কডিন থেকে নিচ্ছি, সেখানকার একটা রিক্রুটমেন্ট করার জন্য বা হলো আমাদের নিয়োগ করার জন্য একটা কস্ট থাকে নির্দিষ্ট। ওর মাইকটা অন আছে, একটু মাইকটা অন আছে, ওর মাইকটা অন আছে দেখো। স্যার অবনিয়োগ, অবনিয়োগ মানে ওই যে কাজের ধরো ওই যে যখন কেউ ধরো সেটা করতে পারলো না, ঠিক আছে, মানে ধরো কারোর যোগ্যতা বা দক্ষতা কমে গেল, সে অযোগ্য হয়ে পড়লো, এটাকে আমরা অবনিয়োগ বলতে পারি, যে অবসোলেট করে দিতে পারি। যে একজন ধরো আগে ভালো একটা টাইপরাইটার ইত্যাদির কাজ করতো, এখন তিনি সেটাকে করতে পারছে না, তাহলে অবনিয়োগ হয়ে যাচ্ছে। এটার কারণ হতে পারে কি আমাদের টেকনোলজির মধ্যে চেঞ্জ হতে পারে, নতুন নতুন পদ্ধতি হলো আগমন হতে পারে, এইগুলো। ঠিক আছে, প্রোডাক্টিভিটি কমে যায়, এই সমস্ত কিছুর মধ্যে পড়ে। ঠিক আছে, তো এইটা আমাদের বলছে। তারপর হলো বেস্ট সোর্স সিলেক্ট করা। বেস্ট সোর্স, বেস্ট সোর্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে সব থেকে ভালো এবং কার্যকর। এখান থেকে আমরা দেখলাম যে আমরা এখন লিঙ্কডিনে দিয়েছিলাম, এমন একজন আছে যে অনেক প্রজেক্ট বানিয়েছে নিজের সময়কাল, যেরকম আমাদের আইটি ফিল্ডে যেরকম হয়েছে, প্রচুর যাদের কাছে বেশি প্রজেক্ট থাকবে, তারা ইউনিক ইউনিক প্রজেক্ট বানিয়েছে, তাদেরকে আগে দেখা হয়, তারা তাদের পোর্টফোলিও বানিয়ে রাখে, বিভিন্ন ওয়েবসাইট বানিয়ে রাখে বা শো করে রাখে, তো সেখানে দেখা হয় যে কারা কত বেশি পরিমাণে প্রজেক্ট বানিয়েছে। তো সেখান থেকে যারা হলো দেখে, তারা হলো ভাবে যে হ্যাঁ এই ছেলেটা বা মেয়েটা অতিরিক্ত পরিমাণে হলো কাজ করেছে, তো তার এক্সপোজার বেশি আছে টেকনোলজি, বিভিন্ন হ্যাকাথনে বা কোনো জায়গায় পার্ট নিয়েছে, বিভিন্ন কম্পিটিশন, এইভাবে হয়ে থাকে। ঠিক আছে, তারপর হলো ইনভিটেশন অফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তারপর যারা যারা যে মানে কি বলতে পারি, যে নির্বাচিত উৎসের মাধ্যমে যেখান থেকে আমাদের শূন্যপদ পূরণের জন্য আহ্বান করা হয়, যে খবর দেওয়া যে এখান থেকে, যে ওইটা একই ব্যাপার। ঠিক আছে, এবার সোর্সটা কি, ওই যে দুটো সোর্স বললাম, একটা হলো অভ্যন্তরীণ, একটা হলো বাহ্যিক। এইটাই মানে ডিটেলে তোমাদের বইতেও আছে, তো তোমরা এর বইটাও ব্যবহার করতে পারো, নিমাই বাগচি, অথবা রবীন্দ্র লাইব্রেরির বইটাও ব্যবহার করতে পারো। ঠিক আছে, দুটো বই ভালো, বাংলা ভার্সনে ইংলিশ ভার্সনেও আছে, দুটো বই অ্যাভেলেবেল আছে। তারপর কি বলছে, যে অভ্যন্তরীণ উৎস, অভ্যন্তরীণ উৎস বলতে বোঝানো নিজের প্রতিষ্ঠান থেকে কর্মী নেওয়া। অভ্যন্তরীণ উৎস বলতে প্রতিষ্ঠানের মধ্যেই কর্মীকে জোগাড় করাকে বোঝানো হচ্ছে। বিদ্যমান কর্মীর বদলি, পদোন্নতি, যেগুলো বললাম, যে ট্রান্সফার করা, একই পদে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, পদোন্নতি করা, ভালো কাজ করলে উচ্চ পদে প্রমোট করা। ঠিক আছে, তারপর হলো অদক্ষ হলে নিচু পদে নামানো। ঠিক আছে, লে অফ করা, কাজ না থাকলে কিছুদিন ছুটি দিয়ে পরে আবার নেওয়া। এই জিনিসটা খুবই এখন পপুলার আছে না, লে অফ হয়ে যাচ্ছে। লে অফ হয়ে যাচ্ছে মানে কি, কোম্পানির যারা হলো কাজ করছে, এবং মেটাতে এতজন লে অফ হয়ে গেল, গুগলে এতজন লে অফ হয়ে গেল, ওরাকেলে এতজন লে অফ হয়ে গেল। তো এটার মানে কি, এটার মানে হলো যে এখন কাজ নেই, তেমন লোক বেশি হয়ে গেছে, কোম্পানি সেই কষ্টটাকে নিতে পারবে না, তার জন্য আপাতত হলো এখন হলো কিছু লোককে ছেটে দেওয়া হচ্ছে। যদি পরে আবার যদি দরকার পড়ে, তখন পুনরায় বিজ্ঞাপন দেওয়া বা নিজের অর্গানাইজেশনের মধ্যে কর্মীকে নেওয়ার পরেও, মানে বিজ্ঞাপন দেওয়ার আগে অব্দিও তাদেরকে আগে দেখা হবে, তাদেরকে আগে নোট রাখা হবে, তাদেরকে আগে কল পাঠানো হবে। ঠিক আছে, তো এইটা বলা হয়ে থাকে। ঠিক আছে, ওই রি এমপ্লয়মেন্ট, এটাকেই বলানো হচ্ছে, যে ওরকমই আশেপাশে যারা অবসর হয়ে গেছে, তাদেরকে আবার পুনরায় ডাকা হতেই পারে। কেউ একটা নির্দিষ্ট অল্প সময়ের জন্য কাজ করছে, বা এটা তো থেকে ভ্যারি করে, বিভিন্ন স্কুলের মধ্যেও টিচাররা যখন অবসরে তারা এমনি স্কুলে আসে। ঠিক আছে, স্কুলে এসে তারা মানে স্কুল রেখে দেয়, মানে স্কুল নিজে একটা নিজস্ব একটা হলো, মানে সরকার থেকে না, নিজস্ব একটা ফান্ড মতো করে
স্কুলের বিভিন্ন টিচারদের রেখে দেয় স্কুলের মধ্যে, দেখবে এটা হয়ে থাকে। তো এইগুলো তার মধ্যে পড়ে। এবার এদের সুবিধা কি কি থাকে? ওপেন উৎস, এটা ইকোনমিক্যাল হয়ে থাকে, খরচ কম থাকে, বিজ্ঞাপন লাগে না, ঠিক আছে। পরিচিত পরিবেশ, যারা নতুন নতুন হলো আমাদের ওরিয়েন্টেশনের দরকার পড়ে না, তারা আগেই ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে কাজ করেছে, ঠিক আছে। মোরাল বুস্ট হয়, ঠিক আছে। তারপর অতি এবং অবনিয়োগের সম্ভাবনা, অতিরিক্ত কর্মী থাকে বিভাগ থেকে ঘাটতি বিভাগে বদলি সম্ভব হয়। মানে যেখানে বেশি লোক যেখান থেকে হলো ঘাটতি, মানে যেখানে লোক বেশি সেখান থেকে হলো কি, যেখানে কম লোক আছে সেখানে হলো পাঠিয়ে দেওয়া হয়, এটাই বোঝাতে চাইছে। টাইম বাঁচে, সুনাম বৃদ্ধি হয়, ঠিক আছে, এইগুলোর মধ্যে পড়ে। আর অসুবিধা কি আছে? অসুবিধা আছে লিমিটেড চয়েস, নতুন বিকল্প আসে না, নতুন প্রতিভা পাওয়া যায় না, লিথার্জি থাকে, ঠিক আছে। মানে হলো, মানে কি বলতে পারো, যে উদ্যমতা নেই, যে ও যারা কাজ করেছে তারাই হলো আগে কাজ করছে, মানে অত বেশি না। একটা নতুন কর্মী এসে সেটা একটা আলাদাই একটা থাকে না, যে আমরা একটা নতুন জায়গাতে এটা কোনো একটা কাজের সাথে স্পেসিফিকলি যুক্ত থাকি, তো সেটার ক্ষেত্রে দেখবে আমাদের একটা আলাদাই থাকে, কিন্তু একই ধরনের মনোটোনাস হয়ে যায়, বলে না, একঘেয়েমি হয়ে যায়। তো এগুলোর মধ্যে থাকে, ঠিক আছে। স্পেশালাইজেশন থাকে না, বিশেষায়ন হয় না, এবং যাদের পদোন্নতি হয় না তারাও কি একটা হতাশ হয়ে পড়ে। এগুলো এর মধ্যে আছে, এগুলো খুবই সোজা এমনিতে। তারপর আমাদের কি আছে, এক্সটার্নাল সোর্স থেকে, বাইরের থেকে নতুন লোক নেওয়া। তো এটার মধ্যে আমাদের কি থাকবে, বিজ্ঞাপন দিয়ে, এই যে দেখতে পাচ্ছ অনলাইন সংবাদপত্র, টিভি, এবং সরকারি, মানে বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে। যদি কেউ হলো প্রাইভেট লোকেরা করে থাকে তাহলে হলো প্রাইভেট রিক্রুটমেন্ট কোম্পানি, এরকম দেখবে থাকে বিভিন্ন, বলা হয়ে থাকে, দেখবে না। আর যদি কোনো, মানে কোনো সরকারি জায়গা থেকে থাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জও বলা হয়ে থাকে। ইউনিয়ন, লেবার ইউনিয়ন থেকে হয়ে থাকে, দেখবে বিভিন্ন সুপারভাইজারের কাজ, ব্লু কলার জব গুলো সেগুলো লেবার ইউনিয়নের থ্রুতে হয়ে থাকে, ঠিক আছে। বিভিন্ন ব্লু কলার জব হলো লেবার ইউনিয়নের থ্রুতে হয়ে থাকে। আর এডুকেশনাল ইনস্টিটিউট, যে তোমরা ধরো কলেজে গেলে, সেখান থেকে ইন্টার্নশিপের জন্য পাঠানো। ইন্টার্নশিপ মানে হলো কিছুটা নির্দিষ্ট, এখন তো এসেই গেছে, মানে যে কোনো কলেজেই এখন এটা 4 ইয়ার সিসিএ প্রোগ্রাম বিকমে। তো সেখানে হলো আগে হলো এমনি টেকনিক্যাল কোর্স গুলোতে হতো, এখনো এসে গেছে এই ইন্টার্নশিপের বিষয় এসে গেছে। তো সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম এরকম একটা করতে হয়, ঠিক আছে। তো সেখানে স্কুল না, মানে কলেজের ছাত্র বা হলো ইউনিভার্সিটি যারা হলো ইউজি করছে, মানে পিজি করছে, ইউজি করছে, তাদের হলো একটা নির্দিষ্ট সময়, যদি জানো তোমরা, এটা নির্দিষ্ট সময়ের জন্য 6 মাস 3 মাস একটা জায়গাতে একটা ফার্মের মধ্যে কাজ করতে, এবং সেখান থেকে যদি সত্যি সত্যি তার ধরো 1 বছর বাকি আছে, সত্যি সত্যি এটা ম্যাক্সিমাম হলো সফটওয়্যার লাইনের লোকেদের সাথে হয়ে থাকে। সে যদি সত্যি সত্যি তাদের যদি ভালো লেগে যায় তার কাজ, সে হলো তাকে হলো রেখে নেওয়া হয়, এবং সে কলেজ করতে করতেও তাকে একটা নির্দিষ্ট ওয়ার্কলোড দেওয়া হয়, বা ফুল টাইমও সে জয়েন করতে পারে চাইলে, এবং তার পরবর্তীতে জয়েন করে যায়। সে তারপরে সে কতক্ষণ সেখানে থাকছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এইভাবে আমাদের হয়ে থাকে। কেন, প্রাইভেট জবে বা যে কোনো জবের মধ্যে আপস্কিলিং করে করে মানুষকে শিফট করতে থাকে জব, তাহলেই গ্রোথ হয়, ঠিক আছে। তো এটা হয়ে গেল না ওইখানে গিয়ে সিকিউর হয়ে গেল, এরকম না যে গভর্নমেন্ট জবসের মতো, ওরকম না, ঠিক আছে। যাই হোক, এইটা হয়ে গেল। তারপর হলো কন্ট্রাক্টরের দ্বারা হয়ে থাকে। তো এটা বিভিন্ন জবের ক্ষেত্রে, তো খালি হোয়াইট কলার জবের কথা বলছে না, ব্লু কলার জবেরও কথা বলছে। এই যে লেবার যেটা আছে হলো ইউনিয়ন লেবার, মানে ইউনিয়নের দ্বারা লেবার কন্ট্রাক্টর, ঠিকাদার যারা হয়ে থাকে তারা। ফ্যাক্টরি গেটের মধ্যে বিভিন্ন নোটিশ দেওয়া, যে আমাদের এতজন লোক লাগবে, যারা যারা দেখবে, অনেক সময় দেখতে পারবে যে বিভিন্ন লজিস্টিক্স হাবস এর মধ্যে এরকম বাইরে, যেখানে হলো বিভিন্ন স্টোর করা হয় জিনিসপত্র, দেখবে দেওয়া হয়ে থাকে বিভিন্ন ওয়্যার হাউসের মধ্যে, যে এতজন লোক লাগবে, তারা তারা এই টাইমে যোগাযোগ করুন, এই নাম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে। আর ইন্টারনেটের দ্বারা এই দেখতে পাচ্ছ বিভিন্ন ইন্টার্নশিপ করার জায়গা থাকে, তাই না, Naukri.com, লিঙ্কডইন, ঠিক আছে। তারপর ফাইবারে আমাদের কাজ হয়ে থাকে, বিভিন্ন ফ্রিল্যান্সিং এর কাজ হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইট থাকে, এইগুলো এর মধ্যে পড়ে। বা বিভিন্ন কোম্পানির থ্রুতে তুমি থাকতে পারো, ধরো তুমি কোনো কোম্পানি থেকে কোর্স করছো, এরকম থাকে। বিভিন্ন অনলাইনে অনেক ডেভেলপমেন্ট থেকে শুরু করে অ্যাকাউন্টিং থাকে, তারা হলো কি করে, তারা একটা ইনস্টিটিউটের মতনই কাজ করে। তারা এই গ্রাজুয়েটদের, এই ছেলেদের, এদেরকে নিয়ে আসছে, এদের ছেলে মেয়ে এদেরকে নিয়ে আসছে,
নিয়ে এসে তারা বলছে যে আপনি আমরা একটা ব্রিজ করে দিচ্ছি এদের মধ্যে, তো তারা সেইটাও ইন্টারনেটের মধ্যেই করে। ওকে, তো এইগুলো তোমরা কম বেশি জানো। তারপর কি আছে, এর সুবিধা কি, এর অনেক বেশি বিকল্প দেখা যায়, প্রচুর ট্যালেন্ট দেখতে পাচ্ছ, ফ্রেশ ট্যালেন্ট, ওয়াইডার চয়েস, তাই না, নতুন প্রতিভার সুযোগ। দেখবে লিঙ্কডইন মধ্যে সবাই দেখবে, তোমরাও বড় হলে অ্যাকাউন্ট বানাবে বা কারোর এখনো থাকতে পারে অ্যাকাউন্ট, তো দেখবে সারাক্ষণ তারা এই করেছে ওই করেছে সেই করেছে এরকম ছাড়তে থাকে, মানে কি তাদের শোকেস করে, তাদের স্কিলকে শোকেস করে। ঠিক আছে, প্রতিযোগিতামূলক উদ্যোগ, প্রতিযোগিতামূলক কি, নতুন নতুন যারা কর্মীদের আগমন হয়, তারপরে পুরোনোদের দক্ষতা বেড়ে যায়, পুরোনো কর্মী তাদের সাথে প্রতিযোগিতার মধ্যে থাকে, যে ভালো করে কাজ করতে হবে, নতুন এটা থাকে না, এটা এটা হলো পরিবেশের একটা চাপ থাকে না সেরকম। এবং যোগ্য কর্মীদের প্রাপ্ত আমরা পেতে পারি, কোয়ালিফাইড পার্সনের অ্যাভেলেবিলিটি থাকে, এবং সমস্ত শূন্যপদ পূরণযোগ্য, এখানে এত বড় সোর্স। ঠিক আছে, তো শূন্যপদ তো পূরণ হবে, এবং ব্যয়বহুল থাকে, যে বিভিন্ন এজেন্টের থ্রু, বিভিন্ন ডিপার্টমেন্টের থ্রু এইটা হয়ে থাকে। ঠিক আছে, তো তারা হলো পুরোই প্রসেসটা দেখবে, লিঙ্কডইনে এমন এমন একটা আছে, তারা কি করে, তারা তাদের মানে কাজই এইটা, মানে ধরো এরকম কিছু লোক যারা কাজ বাজ করতো আগে, তারা কি করে যে এই আমাদের যে হলো যে যার নতুন নতুন ফ্রেশ ট্যালেন্টকে খোঁজা, বিভিন্ন পার্টিসিপেন্টদের খোঁজা, যেরকম হয় না, যেরকম বিভিন্ন গেমের মধ্যে হয়ে থাকে, বিভিন্ন স্পোর্টস এর মধ্যে হয়ে থাকে, যে ট্যালেন্ট হান্ট, তো তারা সেরকম করে, তাদের এটা ফুল টাইম, মানে তার একটা বিজনেস। তো তাদের কোম্পানিরা দেয়, তারা কোম্পানির পক্ষে তো কাজ নেই খেয়েতে, যে এত সারাক্ষণ খুঁজবে, তো তাদেরকে নিয়োগ করে রাখে, তারা ওইখান থেকে বা করে সঠিক সঠিক লোকদের তারা পাঠায়, এবং সেইভাবে নির্বাচিত হয়ে থাকে তারা নির্দিষ্ট, এবং এটা লেন্দি প্রসেস, তাই না, যে প্রথম ধরো কেউ সে আমি বললাম যে এরকম লিঙ্কডইনের মধ্যে তাকে হলো আহ সে নিজের কাজ দিল, দেখলো লোকেরা, তারপর তাকে কন্ট্যাক্ট করলো ডিএমএ, তারপর সে তার সাথে কথা হলো, তারপরে সিভি গেল, প্রচুর লোকেরা স্ক্রিনিং হলো, এই হলো, চেক করো, মানে অনেকটা বড় প্রসেস হয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলোর জন্য এটাকে কি বলা হচ্ছে, লেন্দি প্রসেস। এবং ভুল লোক তাকে ভুল নির্বাচনের সম্ভাবনা, যে কার কি কেমন কি ব্যাকগ্রাউন্ড বিভিন্ন হতে পারে, চেক করা হয়, কিন্তু অনেক সময় এর মধ্যে অনেক স্ক্যাম ইত্যাদি ঘটতে পারে। ঠিক আছে, উপযুক্ত লোক পাওয়া যেতে পারে না, এবং অনেক সময় ভুলভাল লোকেরা হলো অন্য ধরনের, এটা হয়ে থাকে, দেখবে অনেক প্রজেক্ট করে না লোকে, তোমরা দেখবে বড় হলে ঠিক জানতে পারবে, এগুলো প্রজেক্ট হলো করে না, সেগুলোকে অন্যভাবে কোড করে সেইভাবে করে, এবং কাজের দিনে গিয়ে ধরো সেই ইন্টারভিউ রিলেটেড, হ্যাঁ ভেতর থেকে কেউ খবর জেনে গেছে, যে এই কোম্পানি আর কোম্পানিতে জেনে যেতে হয়, যে এই কোম্পানি কিসে ডিল করে, এগুলো জিজ্ঞাসা করে কোম্পানি, দেখবে কোম্পানি সম্পর্কে জেনে তারপর যেতে হয়, এই কোম্পানিতে দিতে কিসে ডিল করে, বা কেউ জানতে পারে এখান থেকে এরকম এজেন্টরা করে দিল, কিন্তু কাজের টাইমে গিয়ে স্যার মানে ততটুকুনির জন্যই সে ছিল, ততটুকুনির জন্যই সে হলো পার করার জন্য, ওইভাবেই তাকে এরকম ভাবে কোডিং করে ওইভাবেই তাকে রেডি করা হয়েছিল, তারপর থেকে সে আর কাজের টাইমে পাচ্ছে না, তাহলে এই ডেটাবেসটা এটা করে দেখাও, ও আর করতে পারছে না। ঠিক আছে, তো এইগুলোই বোঝানো হচ্ছে, আর রিক্রুটমেন্ট মানে নতুন লোককে খোঁজা এবং আবেদন করতে আমাদের উৎসাহিত করা, এবং অভ্যন্তরীণ উৎস নিজের লোক, আর বাজি বুঝে বাইরে থেকে লোক আনা, এটাই হলো ব্যাপার। ঠিক আছে, তো এইখানেই বলছে যে ট্রান্সফার এবং প্রমোশন একই স্তরে, এক কাজ বিভাগ শিফট থেকে অন্য স্তরে, এটা তো বললামই। উচ্চতর পদে উন্নতিকরণ করা, এখানে পদমর্যাদা অপরিবর্তিত থাকে, এখানে বৃদ্ধি পায়, উচ্চ স্তরে গেলাম, একই স্তরে উচ্চ স্তরে, এটা বেতন, বেতন হলো সেম থাকে, কিন্তু এখানে বৃদ্ধি পায় বেতন, কিন্তু অনেক সময় ট্রান্সফারের ক্ষেত্রে জায়গা অনুযায়ী সেটা প্রচন্ড পরিমাণে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে, এবং আমাদের সেটা আমরা মানে এরকম বলতে পারবো না ডাইরেক্ট যে অ্যাজ ইট ইজ যে এইটাই হবে, কিন্তু আমাদের বইতে, এটা সব বই থেকেই আমাদের নেওয়া, বইতে আমাদের বলেছে, এটা নিমাই বাগচির বই থেকেই নেওয়া, তো তার জন্য তো আমরা ধরেই নিলাম সেখানে অপরিবর্তিত থাকে, এবং এটা অনুভূমিক অপসারণ, মানে এরকম এখান থেকে এইদিকে, আর এটা কি ভার্টিক্যাল, উঁচুর দিকে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, মানুষের নলেজও কেমন হওয়া দরকার বলতে, এরকম হওয়া দরকার, টি শেপে হওয়া দরকার, মানে সেই ডেপথ, মানে ওয়াইড থাকে ততটা, এবং ততটাও ডেপথ থাকে। ঠিক আছে, তো এইটাও একটা কথা আছে, যাই হোক, মানে কর্পোরেট ওয়ার্ল্ডেই বলে। তো এবং অনুপ্রেরণাহীন হতে পারে, যে ট্রান্সফার হলে দেখো না, যে দেখবে সব থেকে হলো সেই নাইনটিজের এই বা হলো আর্লি 2000s এর হিন্দি সিনেমাগুলোতে দেখা যায়, যে ট্রান্সফার করে দিচ্ছে এখানে, সাউথের সিনেমাগুলোতে দেখা যায়, আর দেখতে না যে
যে ট্রান্সফার করে দিচ্ছে একটা জায়গাতে, সেখানে আরো ক্রাইম হয়, এই হয় সেই হয়, ওরকম ব্যাপার। মানে প্রথমে সে ক্যারেক্টারটা কেমন দেখা যায়, প্রথমে সে একটুখানি মানে ডিমোটিভেট ফিল করে, তারপর সেখানে থেকে সে রাইজ হয়। তো ওরকমই ব্যাপার, অনুপ্রেরণাশীল হতে পারে, কিন্তু আমাদের যদি হলো পদোন্নতি ঘটে, তাহলে প্রমোশন হয়, তখন সেক্ষেত্রে কি সর্বদা অনুপ্রাণিত হয়ে থাকে। ওকে, তো এইটা আমাদের কি এদের পার্থক্য, তো এইগুলোই বোঝানো হয়েছে। এবং এবং এর মধ্যে কি কি এইবার কি আছে, নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি যে সিলেকশনের ক্ষেত্রে কি কি আমাদের থাকে। প্রথমে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা খুবই সোজা, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেওয়া হয় তার স্ক্রুটিনি করা, দেখা হয় যে, ভাবো না তোমরা যত জবের মধ্যে জয়েন করছো, তো সেক্ষেত্রে কি হবে, যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে, সেখানের মধ্যে দেখা হবে মানে তুমি তোমার সিভি সিভি দিয়েছো, সিভি দিয়ে যে কারিকুলাম ভাইটা বলা হয় তাকে, যে সিভি দিয়েছে, সেখান থেকে তুমি কি করলে, যে একটা নির্দিষ্ট ভাবে তার একটা হয় না, যে সিভির মতনই বলতে পারো, যে এটাকে পুরো তার মধ্যে ডিটেল গুলো থাকে, সেগুলো দেখা হয় যে কতটা কি তার তোমার এডুকেশন আছে, তুমি কি কি করেছো, কত স্কুল থেকে, এটা থাকে না ওভারঅলে, বুঝতেই পারছো। তো সেইটা, তারপর প্রিলিমিনারি ইন্টারভিউ, একদম প্রাথমিক স্তরে দেখানো হয় তাকে, ঠিক আছে। ওকে, প্রাথমিক স্তরে দেখানো হয়ে থাকে তাদের যে প্রথম যে স্তরটা থাকে, তারপরে পরবর্তীতে যাওয়া হয়। তারপর কি, যে ছাপানো আবেদনপত্র পূরণ, প্রতিষ্ঠান নিজে আবেদনপত্র তৈরি করে পত্রে নিজের হাতে এটি পূরণ করতে, এবং এতে সাধারণত নিজের তথ্য ইত্যাদি উল্লেখ থাকে। হ্যাঁ, এটা হলো, এইটা বলছে যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা ফর্মের মতো, সেটা রিটেন টেস্টের আগে দিতে হয়, সেটা তারা দিয়ে দিল। এবং লিখিত যা যা থাকে, যে থাকে না প্রিলিম মেন্স এরকম থাকে না, বিভিন্ন সরকারি পরীক্ষাতেও থাকে, তো সেখানে লিখিত কিছু পরীক্ষা দিতে হয় তাদের, যা হলো সিলেবাস ইত্যাদি আছে। এবং সাইকোলজিক্যাল টেস্ট, এর মধ্যে থাকে ইন্টেলিজেন্স, আইকিউ দেখা হয়ে থাকে, অ্যাপটিটিউড থাকে। তো অ্যাপটিটিউডের মধ্যে, রিটেন টেস্টের মধ্যে অ্যাপটিটিউড চলে আসে। অ্যাপটিটিউড মানে ওই যে ওই ইয়ে যে অঙ্ক ইত্যাদি, ব্লাড রিলেশন, এইগুলোর মধ্যে। তারপর পার্সোনালিটি টেস্ট, তো এইগুলোই হলো ইন্টারভিউ, যে ফেস টু ফেস ইন্টারভিউ হয়ে থাকে। তো এইটা এরকম ভাবে লেখা আছে, কিন্তু হিসাব মতো আমি বলে দিচ্ছি এটা কিভাবে হবে। জব নলেজ টেস্ট, এটা হবে প্রথম কথা, প্রথম কথা হলো সিভি দেওয়া হলো, এইটা মনে রাখবে। প্রথম কথা সিভি, প্রথম কথা সবার সিভি আসলো, ঠিক আছে। এবার ছাটা হবে, কি হবে, ছাটা হবে সবার প্রথমে। কিভাবে ছাটা হবে, আমাদের ধরো বলে দিয়েছে, আমরা মানে ধরো বলে দিয়েছে যে গ্র্যাজুয়েট লাগবে, ঠিক আছে, গ্র্যাজুয়েট লাগবে। এবার গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লাই করে দিয়েছে, স্পেসিফিক আছে যে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েট লাগবে। তার মানে এখান থেকে কি, কেউ ধরো বিকম ইন আইটি, নতুন একটা জব বিকম ইন ডেটা সায়েন্স, তারা থেকে যাচ্ছে, কিন্তু নর্মাল চলে যাচ্ছে। ধরো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, সেখানেও কম্পিউটার গ্রাজুয়েট তাদেরকে হয়তো হাঁটিয়ে দিচ্ছে, সেখানে বিকম স্পেশালাইজেশন ট্যাক্সেশন তাদের রাখছে। তো এরকমই ভাইসে ভার্সা, এরকম ব্যাপার। বিসিএ কেউ থেকে গেল, কেউ বিএসসি থেকে গেল, বিটেক থেকে গেল, এইভাবে ছেটে গেল। তারপর তারপর আমাদের কি করা হবে, সবার প্রথমে, এটা এর প্রথম কথা, এইটা একটু উল্টো পাল্টা আছে, এই এই যে সিকোয়েন্সটা আছে। সবার প্রথমে আমাদের কি করা হবে, যে হয়ে গেল, তারপর তাদেরকে যেগুলো স্পেসিফিক চলে আসলো, তারা চলে আসলো। এবার কি করা হবে, তাদেরকে হলো পরবর্তী স্টেপের জন্য নিয়ে যাওয়া হবে। সেই কিসের জন্য নিয়ে যাওয়া হবে, তাদেরকে এই দিনের মধ্যে আমাদের সবাইকে একটা ফার্স্ট ফেজ, এরকম সফটওয়্যার লাইনের হলো থাকে, ফার্স্ট ফেজে একটা একটা প্রাথমিক একটা টেস্ট, ওটা ইন্টারভিউ হবে বলে কথা, এটা প্রাথমিক টেস্ট হয়, রিটেনের আগেও একটা টেস্ট হয়, ঠিক আছে, ছোট্ট করে টেস্ট মতো হয়, সেটাকে করা হয়, বা কোনো কোনো জায়গায় ডাইরেক্ট রিটেন হয়, ঠিক আছে। এগুলোর মধ্যেই চলে আসতো, ধরো ওই টেস্টটা হলো, তারপরে রিটেনের মধ্যে কি চলে আসবে, যে সমস্ত কিছু সিলেবাসের মধ্যে যা আছে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে যা আছে, ঠিক আছে, অ্যাপটিটিউড ইত্যাদি হ্যান ত্যান যা আছে সবকিছু চলে আসবে। এবার যারা যারা ওটাকে ক্লিয়ার করলো, করার পর তার পরের রাউন্ডে আমাদের কি গেল, ইন্টারভিউতে গেল, ঠিক আছে। ইন্টারভিউতে গেল, টোটাল যোগ্যতা ডিসাইড হলো, তার ডোমেন নলেজ দেখা গেল, এবার ইন্টারভিউ, ওর মধ্যে পার্সোনালিটি টেস্ট, আইকিউ টেস্ট ওর মধ্যে হয়ে যাবে, অ্যাপটিটিউডটা কিন্তু রিটেনের সাথে থাকে, ঠিক আছে। হয়ে গেল, তারপর এরা সিলেকশন হলো। এবার এরা সিলেকশন হওয়ার পরে পরবর্তীতে মানে যারা হলো ফার্স্ট ইন্টারভিউটা পেরিয়ে গেল, তার পরবর্তীতে আমাদের কি হবে, হয়ে যাওয়ার পর তারপর মেডিকেল টেস্ট হয়, ঠিক আছে, মেডিকেল টেস্ট হয়, ঠিক আছে, সেই অনুযায়ী যাদের
তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা, প্রিন্টেড করা, এগুলো সব ফার্স্ট রাউন্ডেই হয়ে যায়, যখন প্রথম ইয়েতে দেওয়া হয়ে থাকে। তারা নিজে দিল থাকলো, তারাই ওইখানে ফর্মটা ফিল আপ করে সবকিছু দিয়ে তারপর করার পর তারপর তারপরের মুহূর্তে সে কি করতে নেগোশিয়েট করতে পারে, যে হলো হ্যাঁ যদি সে মানে মানে কি বলে ওটাকে, মানে ফিজিক্যাল টেস্ট যেটা হয়ে থাকে, যেটা হেলথের, ওইটা হয়ে গেল, মেডিকেল টেস্ট, ওইটা যদি সবকিছু ঠিকঠাক থাকে, তার পরবর্তীতে তার দেখা হয় যে জব অফার করা হয়ে থাকে, সে তারপর নেগোশিয়েট করতে পারে যে এত টাকাতে থাকবে। দেখো জব ইন্টারভিউতে অন ক্যাম্পাস বা বাইরে হলো, সেটা নেগোসিয়েশন অভাব থাকে, তোমার যদি মনে হলো, তারপর আমাদের কি করা হয়ে থাকে, কন্ট্রাক্ট করা হয়ে থাকে। এইটা হলো টোটাল প্রসেসটা হয়ে থাকে। ওকে, তারপর হলো রিক্রুটমেন্ট আর সিলেকশনের মধ্যে, এটা বুঝতেই পারছো, এটা কি প্রার্থীদের খোঁজা এবং পছন্দ করার প্রক্রিয়া। বেশি প্রার্থীদের আকৃষ্ট করা, সবচেয়ে উপযুক্ত বেছে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক কেন, এখান থেকে লোকেরাও ছেটে বেরিয়ে যায়, যেটা বললাম। নির্বাচনের আগে ঘটে, প্রবেশনের পরে ঘটে, কোনো চুক্তি হয় না, এটাতে চুক্তি হয়, যেটা বললাম জয়েন্ট কন্ট্রাক্ট। ঠিক আছে, তারপর হলো বিজ্ঞাপন দেওয়া হয়, সাধারণত বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞাপন দেওয়ার পরের প্রসেস, প্রার্থীদের কোনো বাধা নেই, সবাই দিতে পারে। এবার যারা যারা অ্যাপ্লাই করেছো করো, কিন্তু তো আমরা তো ছেটে এদেরকে বার করেই নেব। ঠিক আছে, তো এইটা হলো বিষয়। ওকে, তারপর কি আছে আমাদের, ট্রেনিং। ট্রেনিং এর ক্ষেত্রে কি, ট্রেনিং বা প্রশিক্ষণ হলো এমন একটা সংগঠিত প্রক্রিয়া যার মধ্যে কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হয়। ওকে, তো এটা তো বলেই আসলাম যে কি হয়ে থাকে, যে কাজের যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধি হয়। নির্দিষ্ট একটা স্পেসিফিক, কেউ ধরো কথার কথা, কেউ ধরো একজন ওয়েব ডেভেলপমেন্টে ঢুকেছে, তার পরবর্তীতে তাকে এখন বলা হয় যে সে হলো একটা এআই এমএলও শিখুক। বিভিন্ন লোক দেখে এখন করাও হচ্ছে, এখন এগুলো সমস্ত লোকদের করানো হচ্ছে, তাদের হলো শেখানো হচ্ছে স্পেসিফিক ভাবে, তো টেনসার ফ্লো শিখবে, মানে যাই হোক বিভিন্ন সব পার্টিকুলার সফটওয়্যার শিখছে। ধরো কেউ তোমাদের জোহো বুক জানে, তাকে আরেকটা অ্যাকাউন্টিং সফটওয়্যার শেখানো হচ্ছে, এসএপি শেখানো হচ্ছে, এরকম থাকে। এবং এটা কি স্বল্পকালীন প্রক্রিয়া। এবার ট্রেনিং তো এরকম তোমার কলেজ ডিগ্রির মতো না যে 3 বছর 4 বছর হবে, একটা স্পেসিফিক কোনো একটা ডোমেনে তুমি কাজ করবে বলে তার স্পেসিফিক ততটুকুনি। আর একটা বয়সের পর মানুষের কি, মানে কি বলতো, সমস্ত জবের মধ্যেই না আজকালকার টাইমে কি হয়েছে, সব যেমন ট্যাক্সেশনে যারা জব করে, তাদের তাদের কত, তাদেরকে প্রত্যেক টাইমে তাদেরকে আপডেট থাকতে হয়, তাই না, নিজের স্কিলটাকে আপডেট করতে হয়। এটা খুবই খুবই ডাইনামিক ফিল্ড, ট্যাক্স আর কম্পিউটার দুটো ডাইনামিক ফিল্ড, খুবই প্রচন্ড গুণগত, তো তাদের আপডেট করতে হয়। তো সেরকমই এটা স্বল্প, কিন্তু একটা বয়সের মতো মানুষ এরকম পুরো পড়তে যায় না, কিন্তু আপডেট করে থাকতে হয়। কর্মমুখী প্রক্রিয়া, একটা কাজের জন্য এটা করানো হয়ে থাকে, নির্দিষ্ট পেশার সঙ্গে, একটা প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে। কেউ অ্যাকাউন্টেন্টের লোক, কেউ কম্পিউটারের কাজ করবে না, কম্পিউটারের লোক কেউ অ্যাকাউন্টে, মানে স্পেসিফিক কম্পিউটার ডোমেনের কথা বলছি। এবং নির্দিষ্ট কোর্সের অধীনের মধ্যে পরিচালিত হয়ে থাকে, বলে না 18 আওয়ার্স এআই ওয়ার্কশপ, এরকম থাকে। 18 আওয়ার্স আছে, কিন্তু এটা প্রত্যেকদিন 2 ঘন্টা করে 9 দিন চললো। ঠিক আছে, এইভাবে হয়ে থাকে। তো এইগুলোকে আমাদের বলা হয়ে থাকে, বুঝতে পেরেছো? কিসের জন্য, যেগুলো ওর আছে সেইগুলোই আছে। সুবিধা, এদের উদ্দেশ্য একই বলতে পারো। ঠিক আছে, তো কর্মদক্ষতা বিকাশ, উচ্চতর দক্ষতা, দ্রুত শেখার সক্ষমতা ভবিষ্যতে, এইগুলো আছে। এবং এতে কি হয়, প্রশিক্ষণের সুবিধা কি হয়, উৎপাদন ব্যয় হ্রাস পায়, যে দক্ষ কর্মী কি হয়, অপচয় কমায়। ঠিক আছে, আহ মানে যারা হলো শিখে নিচ্ছে, তাদের কি হলো, তাদের বারবার দেখাতে, মানে যে সাহায্য করতে কমে যাবে। একজনের অধীনে থেকে কেউ কাজ করে, প্রথম এর ইনচার্জ আছে, তাকে বারবার দেখাতে হয় না, সে নিজে শিখে গেলে সে নিজের কাজটা নিজেই করে নিতে পারে। এবং যারা ম্যানেজার থাকে, তাদেরও সাহায্যে, ম্যানেজার কি করে, ম্যানেজার খালি ছুরি ঘোরায়। কিন্তু যারা প্রোডাক্ট ম্যানেজার থাকে আইটি ফিল্ডের মধ্যে, তো তাদেরকে হলো অন্যভাবেও আবার কাজ করতে হয়। ঠিক আছে, তো তাদের ও সাহায্য হতে পারে, এবং তারাও নিজেদের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে হলো মনোযোগ দিতে পারে। উচ্চ মনোবল, দেখবে তুমি একটা কোনো স্কিল জানো, যে সেটা তুমি প্রথম দেখবে, লক্ষ্য করে দেখবে একটা কোনো একটা জিনিস অপারেট করছো, বা কিন্তু সেই জিনিসটা জানো, সেটা করলে কি তোমার কি একটা আলাদাই কনফিডেন্স থাকে, হ্যাঁ আমি এটাকে জানি, আমার অসুবিধা হবে না। ঠিক আছে, এবং অল্প সময়কালের মধ্যে সেখানে দ্রুত শেখার ক্ষমতা থাকে। দেখবে তুমি একটা জিনিস এখন শিখছো, তো ধরো তুমি এখন অ্যাকাউন্টিং শিখছো, ঠিক আছে, এবার তুমি ধরো একটা বড় একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কোর্স করছো, বা কোনো একটা শিখছো, তো তখন দেখবে আলাদাই শিখবে, কারণ আমাদের মাথাটাও তখন একভাবে ডিল করা হবে, মানে একভাবে কাজ করবে, এবং আমাদের প্রফেশনাল লাইনে আরেকভাবে শেখানো হয়ে থাকে, সেখানে আরো রোবাস্ট থাকে, খুবই প্র্যাকটিক্যাল এক্সপোজারের সাথে থাকে। এখন জিনিসগুলো শেখানো হচ্ছে কম বেশি, সবাই বুঝবে এটা দরকার, এটা জানলে
তোমাদের সুবিধা, কিন্তু সেখানে অন্য একটা স্বল্পকালীন সময়ের মধ্যে হয় এবং প্রতিষ্ঠানের স্থায়িত্ব বৃদ্ধি হয়, শ্রম আবর্তন কমে, লোকেরা ছাড়ে কম যায় এবং অনুপস্থিতি ইত্যাদি এগুলো কমে, দুর্ঘটনা হ্রাস ঘটে। এটা মেকানিক্যাল ফিল্ডের মধ্যে যারা হলো থাকে, বড় বড় কারখানা ইত্যাদির মধ্যে ইঞ্জিনিয়াররা থাকে, তাদের ক্ষেত্রে কি দুর্ঘটনা কমে, কেন তারা হলো সেই যন্ত্রপাতি ইত্যাদিকে সঠিকভাবে কি ব্যবহার করতে পারে। ওকে, এবার ট্রেনিং এরও হয়ে থাকে বিভিন্ন। এটা কি আছে, প্রথমে কি আছে অন দা জব ট্রেনিং। এটার মানে কি, ধরো আমাদের স্কুলের উদাহরণটাতে বলছি, ধরো এবার কি হয় যে তুমি ধরো এতদিন ধরে নাও ঠিক আছে, সব জিনিসটা এরকম অ্যাজ ইট ইজ হবে না। তুমি ধরো এতদিন 11-12 এর ক্লাস পড়াতে, ধরো 11-12 তুমি বাংলা পড়াতে। এবার না তোমাকে প্রাইমারি দিয়েছে, এটা হয় না সাধারণত, কিন্তু ধরে নাও এটা দিয়েছে প্রাইমারি বাচ্চাদের পড়ানোর জন্য 2-3। তবে তাদের তো ওরকম ভাবে পড়ানো যাবে না, এটা 11-12 ছাত্রদের যেভাবে পড়াচ্ছ, একটা বাচ্চাদেরকে পড়াতে গেলে তাদের মতো করে, তার জন্য বিএড কোর্স থাকে না, যে তারা এক ধরনের কোর্স থাকে, ব্যাচেলর অফ এডুকেশন, সেখানে শেখানো হয় বিভিন্ন প্যাটার্ন পড়ানোর, বাচ্চাদের মন বোঝা, এই সমস্ত কিছু। তো সেরকমই একটা ধরে নাও তোমার সাথে একটা সিচুয়েশন, তুমি যা বিএড কোর্স করেছো, কিন্তু তবুও তোমাকে একটা ওরিয়েন্টেশন মানে একটা প্রোগ্রামে পাঠানো হচ্ছে। সেখানে কি করা হচ্ছে যে যে তোমার একটা বাইরের একটা সেন্টারে পাঠানো, তুমি কিছুদিন সেখানে গেলে এবং শিখলে, এবং শিখে কি দিলে যে প্রাইমারিদের বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হয়। ঠিক আছে, এইটাই হলো কি আমাদের যে মানে অফ দা জব ট্রেনিং যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, ধরো তুমি ক্লাস করছো, শেখার জন্য স্কুলের বাইরে একটা ট্রেনিং সেন্টারে পাঠানো হলো। ঠিক আছে, স্পেসিফিকলি তুমি শিখলে। ঠিক আছে, এইটা কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো কর্মরত অবস্থায় প্রশিক্ষণ হলো কাজ করার সময় শেখা, এবং যেখানে কর্মীরা কাজ করতে করতে প্রশিক্ষণ একজন উপদেশকের কাছ থেকে আমাদের হলো না, এটা অন দা জব আছে না, সরি আমি অফ দা জবটা বললাম, এটা অন দা জব আছে। ঠিক আছে, এটা হলো অন দা জব মানে কাজের মধ্যে থেকে শেখা। ঠিক আছে, অন দা জব আছে। ঠিক আছে, বলছে কর্মরত অবস্থায় প্রশিক্ষণ হলো কাজ করার সময় শেখা, এবং সেখানে কর্মীরা কাজ করতে করতে প্রশিক্ষণ নেয়, একজন উপদেশক থাকে, ইনস্ট্রাক্টর থাকে। যেরকম বিভিন্ন দেখবে প্লাম্বিং ইত্যাদি কাজের মধ্যে দেখবে, বিভিন্ন কন্ট্রাক্টরি কাজের মধ্যে দেখবে একজন তার লোক থাকে, এবং তার আন্ডারে থেকে থেকে সে কি শিখে যায়, বা সেই কাজটার মধ্যে থেকে থেকে সে শিখছে। ওকে, তো এখানে প্রকৃত কাজের পরিবেশে শেখা যায়, ব্যয় সাশ্রয়ী হয়, বাস্তব অভিজ্ঞতা থাকে। অসুবিধা কি, কাজের সময় ভুলের ঝুঁকি থাকে, উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রশিক্ষণ যদি দক্ষ নয়, ফলাফল কি হয়, তাকে দুর্বল হতে পারে। এবার কাজের বাইরে অফ দা জব হলো কি, এবার তুমি ডাইরেক্ট কি করছো, ওই পড়াতে যাচ্ছ না বাচ্চাদেরকে। আগে হলো তোমার একটা জায়গাতে বাইরে আলাদা করে ট্রেনিং এর জন্য, কাজের বাইরে প্রশিক্ষণ হলো কর্মস্থল থেকে বাইরে, এইটা হলো অফ দা জব। ঠিক আছে, গ্রহণ করতে শেখায়, এবং কর্মীরা কাজ শুরুর আগে কোনো স্থান থেকে প্রশিক্ষণ নেয় এবং তাদের সম্পূর্ণ সময় সেখানের জন্য উৎসর্গ করে, তারপর এসে তারা কাজ করে থাকে। ঠিক আছে, মনোযোগ দিয়ে শেখা যায়, কাজের চাপ নেই। দেখবে একটা কাজের মধ্যে ডাইরেক্টলি কাজের মধ্যে থেকে ভালো কথা শিখছো। ঠিক আছে, কিন্তু সেখানে রিয়েল এক্সপোজার পাচ্ছ, কিন্তু সেখানে তোমার একটা কন্টিনিউয়াস প্রেসার থাকবে যে ভুল হয়ে গেল, মানে একদম তো রিয়েল টাইমে হচ্ছে না। কিন্তু অন্য এরকমটা অফ দ্য জব কি, তুমি একটা জায়গায় পুরো সেম ভাবে প্র্যাকটিক্যালি করছো, খালি কি হচ্ছে তোমার সেই প্রেসারটা এখন নেই যে এটাকে ভুল হলে, এবার শিখে তারপর তুমি কাজের মধ্যে এসে এটা হচ্ছে, তাহলে এইটাই তো বেশি বেস্ট, এটাই তো বেস্ট, মানে দুবার তোমার এক্সপোজার হচ্ছে, তাই না? তো এইটাই বোঝানো হচ্ছে। বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা আমরা প্রশিক্ষণ পেয়েছি, যেটা বললাম যে আমি প্রাইমারিতে যখন পড়াবো, তখন সেখানকার আরো সেখানকার স্পেশালিস্টরা আছে, সেখানকার সাবজেক্ট এক্সপার্টরা আছে, তাদের কাছ থেকে শিখেছি। ঠিক আছে, এবং আন্তঃক্রিয়া যোগাযোগ, নতুন নতুন লোকেদের সাথে মানে কি নেটওয়ার্কিং বাড়ে, নতুন নতুন লোকেদের সাথে জানা যায়, তাদের থেকে বিভিন্ন জিনিসপত্র শেখা যায়, নেটওয়ার্কিং বাড়ে, মোট কথা নেটওয়ার্ক বাড়ে। ঠিক আছে, আর অসুবিধা কি, খরচও বেশি হয়। ঠিক আছে, খরচ বেশি হয়। ঠিক আছে, অতিরিক্ত পরিমাণে ব্যয় হয়, এগুলোর জন্য তো আলাদা খরচ, এবং বাস্তব কাজের অভিজ্ঞতা কম পাওয়া যায়, এবং সেম যে কর্মপরিবেশ সেটাকে তৈরি করে, মানে বাস্তব যে রিয়েল এক্সপোজারটা কম থাকে, এটাই আমরা সাম আপ করতে পারি। এবং এটা কি, এটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, এটা সেট আপ করতেও আমাদের সময় লাগে। ঠিক আছে, তো এইটার মধ্যে পড়ছে, মানে হলো সেট আপ করতে সময় লাগে, মানে কি এটা হলো যে পুরো যে তার যে আমি ধরো শেখাচ্ছি বা শিখছি, সেই জিনিসটা আমি করতে গেলে সে একটা একটা জায়গাতে আমাকে পুরো জিনিসটাকে তৈরি করতে হচ্ছে, তার একটা ওরিয়েন্টেশনের বিষয়বস্তু আছে, সেখানকার লোকদের
রাখতে হচ্ছে, তার একটা পুরো একটা ডিপার্টমেন্ট, আলাদা একটা প্রসেস। তো এইটাকেই বলা হচ্ছে সেট আপ করতে সময় আমাদের লাগে। ওকে, তো আমরা লাস্টের দিকেই এসে গেছি। তো অন দা জব এবং অফ দা জবের মধ্যে পার্থক্য, যে কাজ করার সময় শেখা, এই কাজ করার আগে শেখা, শেখার মাধ্যমে এবং আগে শেখা কর্মস্থলে, কর্মস্থলের বাইরে অভিজ্ঞ কর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা, ঠিক আছে, মানে যে যে কাজের মধ্যে এক্সপার্ট তাদের দ্বারা, ঠিক আছে। এইটা আছে। তারপর আছে হলো আমাদের বিশেষজ্ঞ শিক্ষাবিদগণ, এদের দ্বারা শেখা। প্রযুক্তিগত কাজের জন্য এটা উপযুক্ত, প্রযুক্তিগত কাজের জন্য, টেকনিক্যাল কাজের জন্য, ঠিক আছে, যেটা বলা হচ্ছে। এবং আরেকটা কি আছে, ব্যবস্থাপনাগত কাজের জন্য, ম্যানেজেরিয়াল বা যেটা বলতে হয় আমরা টিচার, যেটাকে এটাকেই আমাদের কি বলে, অ্যাপ্রেন্টিসশিপ বলা হয়ে থাকে। মানে যে এটা মানে একজনের অধীনে থেকে যেটা করা। ওকে, তারপর আছে আমাদের কি কর্মনির্দেশ, কর্ম আবর্তন, বিকল্প কার্য নির্বাহ, প্রশিক্ষণ ইত্যাদি এর মধ্যে পড়ে থাকছে। যে কাজের সময় যে নির্দেশনা দেওয়াই কর্ম আবর্তন, যে এক জায়গা থেকে অন্য একটা কাজের জন্য। আর এখানে কি ভূমিকা পালন, সমীক্ষা, এইগুলো মানে যেগুলো আমাদের কাজের আগে যেগুলো করতে সাহায্য করে, ঠিক আছে। এবার এইটা হলো শিক্ষানবিশ প্রশিক্ষণ বা অ্যাপ্রেন্টিসশিপ বলা হচ্ছে এটাকে, এমন এক প্রাচীন কারিগরি যেখানে একজন অভিজ্ঞ, যেটা আমাদের বলেছিলাম যে তার আন্ডারে থেকে আমাদের শেখা হয়ে থাকে, যে একজন থাকে কন্ট্রাক্টরি বা কোনো প্লাম্বিং এর লাইনে, তার আন্ডারে থেকে, এবং তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় জ্ঞান অর্জন করা সম্ভব হয় এখানে। এবং স্টাইপেন্ডের দ্বারা আমাদের কাজ পাওয়া হয়ে থাকে। মানে ধরো তুমি মানে আরো শর্ট করে দেখো, সোজা ভাবে বলছি, দেখো ইলেকট্রিশিয়ান বা যেটা আমি বললাম প্লাম্বিং, এই সমস্ত লাইনের ধরো কেউ হতে চায়, ঠিক আছে, কেউ ইলেকট্রিশিয়ান হতে চায়, সে কি করছে, সে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান বা মেকানিকের সাথে আমাদের কাজ করছে, ঠিক আছে। সে তোমাকে শেখাচ্ছে, নিজের কাজও করাচ্ছে, এবং সেখানে তুমি ছোট ছোট মানে ছোট ছোট কিছু স্টাইপেন্ড টাইপের, সেরকম অল্প স্বল্প একটা বেতন টাইপের বা স্যালারি টাইপের ছোট মোটো পাচ্ছ, ফুল পাচ্ছ না কিন্তু। কিন্তু সেখানে কি হচ্ছে, সেখানে তুমি কাজটা করতে 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 শিখে যাচ্ছ, বুঝতে পারছো, মানে মানে আর্ন করছো কিন্তু শিখতে শিখতে, ঠিক আছে, লার্ন করতে করতে তুমি জিনিসপত্রগুলো শিখছো, ঠিক আছে। এই জিনিসটাকে আমাদের অ্যাপ্রেন্টিসশিপ বলা হয়ে থাকে, বা যেটাকে বলা হয়ে থাকে প্রশিক্ষণের করতে করতে আমাদের একজনের মধ্যে থেকে সেটাকে শেখা। এবং সুবিধা কি, তাত্ত্বিক এবং ব্যবহারিক দুটোই শেখা যায়, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই শেখা যাচ্ছে। শেখার সময় টাকাও পাচ্ছ, স্টাইপেন্ড যেটাকে বলা হচ্ছে, এবং বাস্তব অভিজ্ঞতা থাকছে, পেশাদারদের সঙ্গে সম্পর্ক হচ্ছে, যোগাযোগ তৈরি হচ্ছে। এবং অসুবিধা কি হচ্ছে, প্রশিক্ষণ শেষে চাকরির কোনো নিশ্চয়তা থাকে না, ঠিক আছে। তো হতে পারে যে সেখান থেকে তুমি কাজ করতে থাকছো, কিন্তু এরকম না যে এটা হয়ে গেল তাহলেই তোমার একদম শিওর শট তুমি ইয়ে হয়ে গেলে। এবং কোনো কোনো ক্ষেত্রে যেই পরিমাণটা থাকে কাজের, সেটা বেশি হয়ে থাকে, এবং স্টাইপেন্ড বা যেটা তুমি পারিশ্রমিকটা পাচ্ছ সেটা আমাদের কম হয়ে থাকে। এবং এটা টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে এটা আমাদের হলো মানে প্রচলিত থাকে, ঠিক আছে। এবং এখানে কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত থাকে, মানে তার আন্ডারে তুমি কাজ করছো, তার আন্ডারেই তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রেই বলছে যে শিক্ষানিবেদ অ্যাপ্রেন্টিসশিপ আর একটা হলো ইন্টার্নশিপ, এটার মধ্যে পার্থক্য কি আছে, যে এটা হলো আমাদের কি কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়ে থাকে, আর এটা কি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন কলেজ থেকে ইয়ে থেকে পড়া, এটা বাধ্যতামূলক না, এটা সাধারণত বাধ্যতামূলক থাকে, এখন তো করেই দিয়েছে, নর্মাল আন্ডার গ্রাজুয়েট কোর্স গুলোকেও করে দিয়েছে। এবং এখান থেকে পেশাগত দক্ষতা অর্জন করা এটার হলো উদ্দেশ্য থাকে। এটা হলো শিক্ষাগত জ্ঞান প্রয়োগ, যেগুলো তোমার থিওরি গুলো শিখলে সেইগুলো আমাদের কি আমাদের প্রয়োগ করা। এক্ষেত্রে স্টাইপেন্ড দেওয়া হয়, এবং এক্ষেত্রে অনেক সময় দেওয়া হয় না, বা ওদের আনপেড মানে থাকে না, আনপেড ইন্টার্নশিপ এরকম থাকে না, যার তুমি এক্সপোজার নিচ্ছ, আর কম দেওয়া হয়। প্রথমটাতেও হতে পারে, কিন্তু ইন্টার্নশিপের ক্ষেত্রে আমাদের কি বেশি টাকা পাওয়া যায় না, এবং কোনো কোনো টাইমে টাকা পাওয়া যায় না। এটা কারিগরি এবং শিল্প ক্ষেত্রে থাকে, এবং এটা পেশাগত ক্ষেত্রে থাকে।
তারপর কি আছে এমপ্লয়ি ডেভেলপমেন্ট, এটা কর্ম উন্নয়ন, মানে যখন কর্মীকে ভবিষ্যতে বড় দায়িত্বের জন্য আমরা তৈরি করছি এবং জ্ঞান দক্ষতা মনোভাব সবকিছু একত্রে আমরা বৃদ্ধি করছি, তো সেটাকেই আমাদের কি বলা হচ্ছে, কর্মী উন্নয়ন বলা হচ্ছে। এর গুরুত্ব কি, যেগুলো আমরা পড়েই আসলাম, এটা উৎপাদনশীলতা, যে এইগুলো আপস্কিলিং ইত্যাদির মতো, ঠিক আছে। লেবার টার্নওভারকে প্রিভেনশন অফ লেবার টার্নওভার, যে সন্তুষ্ট কর্মীরা চাকরি ছাড়ে না, ঠিক আছে। সুখ্যাতি বৃদ্ধি হয়, এনহ্যান্সমেন্ট অফ রেপুটেশন, কস্ট সেভিং, খরচা কমে, ভুল এবং অপচয় ইত্যাদি রোধ হয়, প্রতিষ্ঠানের সুনাম বাড়ে, যত আপস্কিলিং করবে তত হলে এফিসিয়েন্ট ওয়ার্কাররা কাজ করবে, এটা আমাদের সুবিধা হবে। এবং লাস্ট আমাদের আছে কি ট্রেনিং এবং ডেভেলপমেন্ট, এখনকার কাজের জন্য শেখা ট্রেনিং। আর ডেভেলপমেন্ট মানে কি ভবিষ্যতের জন্য, মানে এখনকার কাজ শিখছো তার সাথে এখন ভবিষ্যতের জন্য হলো আরো উন্নত করা হচ্ছে। তো এইটাই কি আমাদের টোটালটা, মানে ট্রেনিং এর মধ্যে, মানে এখন ধরো ভালো কাজ করছো, সেই এখন ভালো কাজ করছো, তো সেইটাই আমাদের কি ভবিষ্যতে হলো আমাদের মানে এখন কাজটা শিখে ভবিষ্যতে যাতে উন্নতি হবে সেইটা হলোর জন্য আমাদের গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করছে। তো এটাকে আমাদের কি বলা হচ্ছে, যে ডেভেলপমেন্ট। এবং নির্দিষ্ট আহ, মানে এটার উদ্দেশ্য কি? নির্দিষ্ট কাজের ধরো দক্ষতা বিশেষ স্পেসিফিক কাজ ভালোভাবে করা। আর এটার উদ্দেশ্য আমাদের বলতে পারি যে পেশাগত উন্নয়ন, ম্যানেজার পজিশনে যাওয়া, আর নর্মাল হলো ওয়ার্কার থেকে ম্যানেজার পজিশনে যাওয়া। এটা স্বল্প মেয়াদি, এটা নির্দিষ্ট ধরো 2 মাসের জন্য হলো, এটা দীর্ঘমেয়াদী, এই 2 মাসের কাজ বিভিন্ন বিভিন্ন 2 মাসের কাজ করতে 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 তুমি এই জায়গাটাতে পৌঁছাচ্ছ। আর এদের প্রাপক কারা হয়ে থাকে, সাধারণ কর্মী, এবং এরা কি ভবিষ্যতের ব্যবস্থাপক বা লিডার বলতে পারো, ঠিক আছে। এটা কি কর্মদক্ষতা বাড়ে, এবং এটা কি নেতৃত্ব, চিন্তা শক্তি বা ব্যবস্থাপনা বা সক্ষমতা আমাদের বৃদ্ধি করতে সাহায্য করে। ওকে, তো এইটাই হলো আমাদের ছিল যে ফার্স্ট চ্যাপ্টার, যেটাকে আমাদের স্টাফিং বলা হচ্ছে। এই নোটটাও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে আমি প্রশ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এগুলো সবাই হলো বাড়িতে পড়বে, তোমাদের বই থেকে একটু পড়বে, আর বইটা পড়বে, বইয়ের মধ্যে অনেক জিনিসপত্র আছে। কেউ চাইলে নিমাই বাগচি বা হলো যা বই আছে রবীন্দ্র লাইব্রেরির বা অন্য কোনো বই, সেখান থেকে দেখবে, কোশ্চেন গুলোর দিকে একবার দেখবে। এক্সারসাইজের মধ্যে কিছু অসুবিধা হলে আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপের মধ্যে, ঠিক আছে। তো এইটাই আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল, এবং এখান থেকে আমি সমস্ত পয়েন্টসই কভার করে নিয়েছি শর্ট ভাবে এবং ক্লিপ ভাবে কভার করে নিয়েছি। এবং এইগুলোই আমাদের লাগবে, এবং এইটাও আমি নোটটা দিয়ে দেবো, কারণ এখান থেকেই তোমরা বিভিন্ন পয়েন্ট বানিয়ে বানিয়ে নিজের মতো করে সুন্দর করে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন পয়েন্ট যেটা দিয়ে আছে, তো এইটাই তোমাদের বুঝে, এখানে এত জিনিস তো অ্যাজ ইট ইজ মনে রাখা সম্ভব না, মুখস্থ করা, তো সেগুলো তোমাদের বুঝে বুঝে লিখতে হবে, একটু ভাষা দক্ষতার সাথে লিখতে হবে। পরীক্ষাটা তোমরা জানো কিভাবে বিজনেস টাইপ সেমিস্টার 2 দিয়ে এসেছো। ওকে, তো এইটাই ব্যাপার। তো আজকে আমাদের একটু ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেল, তারপরে আমাদের যা আছে, তারপরে আমাদের ডাইরেক্টিং আছে, তো সেইটাও আমরা পরে যা যা চ্যাপ্টার থাকবে সেই অনুযায়ী আমরা করব, ঠিক আছে। এবং আমরা এখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনও দিয়ে দেবো। ওকে, তো আজকের জন্য এইটুকুনি, আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।